প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবার সুস্থতা কামনা করে আমি আজকে পাঠে চলে যাচ্ছি। আমি তোমাদের শিক্ষক সুপর্ণা চৌধুরী, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমি আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা গত ক্লাসে করেছিলাম তোমাদের যোগাসন যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেটা আমাদের মনে হয় অর্ধেক হয়েছে। আজকে আমরা বাকি অর্ধেক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় আমরা যোগ সাধনা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমাদের অষ্টাঙ্গ যোগের গুরুত্ব পর্যন্ত শেষ করেছিলাম, আর এখন আমরা এর পরবর্তী ক্লাস অর্থাৎ বৃক্ষাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা চলে যাই বৃক্ষাসনের ধারণা ও পদ্ধতি। দেখো এখানে কি বলেছে, এই আসনে আসনকারীর দেহ বৃক্ষের ন্যায় হয় বলে একে কি বলে? বৃক্ষাসন বলে। অর্থাৎ দেখো সেটা কিভাবে করতে হবে, আমাদেরকে দু পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে, পায়ের পাতা মাটিতে সমানভাবে লেগে থাকবে। এবার ডান পা হাঁটুতে ভেঙে গোড়ালি বা উরুমুলে রাখতে হবে। পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকবে, পায়ের আঙ্গুলগুলো থাকবে নিচের দিকে ফেরানো। অর্থাৎ কি বলেছে, দেখো এখানে তোমাদের পা দুটোকে কি করতে বলেছে? জোড়া করে, অর্থাৎ সোজা করে জোড়া করে, অর্থাৎ সমানভাবে রাখতে বলেছে এবং সোজা হয়ে থাকতে বলেছে। পায়ের পাতা মাটিতে সমানভাবে, অর্থাৎ পায়ের পাতাটা মাটিতে সমানভাবে লেগে থাকতে হবে। তারপরে পা হাঁটু ভেঙে গোড়ালি, অর্থাৎ তোমাদের পায়ের যে উপরের অংশটা গোড়ালি আছে সেটা উলুমুলে রাখতে হবে। এরপরে পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকবে এবং পায়ের আঙ্গুলগুলো থাকবে নিচের দিকে ফেরানো, অর্থাৎ উল্টো দিকে ফেরানো হচ্ছে। এখন কেবল বা পায়ে উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। অর্থাৎ তোমাদের কোন পায়ে বলেছে? প্রথমে কি বলেছে? বা পায়ে। এবার নমস্কারের ভঙ্গিতে, অর্থাৎ আমরা যে নমস্কারটা করি, নমস্কারের ভঙ্গিতে হাতের তালু দুটো জোড়া করে বুকের কাছে আনতে হবে। তারপর তালু দুটি জোড়া রেখে হাত দুটি সোজা মাথার উপর করতে হবে? নিতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে, অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাস আছে সেটা স্বাভাবিক রেখে কি করতে বলছে? একইভাবে নিশ্চল হয়ে 10 সেকেন্ড থাকতে হবে। অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকটা রেখে আমাদের একটু নিশ্চল হয়ে 10 সেকেন্ড করতে হবে, থাকতে হবে। পরে হাত নামিয়ে হাতের কি করতে বলছে? তালুর দুটি ছেড়ে দিয়ে ডান পা সোজা করে আবার আগের মতো দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। অর্থাৎ আগে যেরকম করে আমরা সোজা হয়ে দাঁড়িয়েছিলাম, এখন তা আস্তে আস্তে ছেড়ে দিয়ে সেটা কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে বলেছে। তারপরে দেখো কি বলেছে, এবার ঠিক একইভাবে ডান পায়ে দাঁড়িয়ে আসনটি করতে হবে। অর্থাৎ প্রথমটা গেল আমাদের কি পায়ে? বা পায়ে। তারপর গেল, এখন আসছে আমাদের কোন পায়ে? ডান পায়ে। অর্থাৎ ডান পায়ে দাঁড়িয়ে বা পা হাঁটুতে ভেঙে গোড়ালির ডান উরুমুলে রাখতে হবে। অর্থাৎ কি বলেছে? উরুমুলে তোমাদের কি রাখতে বলেছে। দেখো তোমাদের বইতে একটা সুন্দর করে ছবি আছে, সেই ছবিতে তোমাদের দেখো কি দেখা আছে এখানে ছবিটাতে। তোমরা নিশ্চয়ই বইটা নিয়ে বসছো। দেখো এই যে আমাদের যে ব্যায়ামটা আছে বৃক্ষাসন, সেটা আমরা কিভাবে করব?
এরকম করে সেটা এই যে উপর দিকে হাত, তারপরে কি উরুর এক পা, ডান পাটা উরুর কাছে, তারপর দেখেছো সবাই, এই যে তোমাদের বইতে আছে সেটা দেখো। তারপর চলো এবারও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে নিশ্চল হয়ে 10 সেকেন্ড থাকতে হবে। অর্থাৎ কি তোমাকে স্বাভাবিক হয়ে কয় সেকেন্ড, আগে যেরকম করে 10 সেকেন্ড থেকেছো এখনো ঠিক ডান পায়ে হলেও তাও 10 সেকেন্ড থাকতে বলেছে। আবার আগের মতো দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। অর্থাৎ আগে যেরকম করে তোমরা সোজা হয়ে দাঁড়িয়েছিলে ঠিক এখনো সেভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। শেষে সব আসনে 10 সেকেন্ড বিশ্রাম নিতে হবে। এই হলো একবার, এরকম 3 বার করতে হবে। অর্থাৎ আমরা একবার করলে চলবে না, সেটা কয়বার করতে বলেছে আমাদেরকে, কি বলতে হবে, 3 বার করতে বলেছে। এরকম করতে করতে দেখো তোমাদের 10 সেকেন্ডে অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে বাড়িয়ে তা কত সেকেন্ডে নিতে বলেছে, 30 সেকেন্ডে কি করতে বলেছে, করতে হবে। অর্থাৎ কি আস্তে আস্তে বাড়িয়ে তা 30 সেকেন্ডে তোমাদের করতে বলেছে। বাঁ পায়ে যতক্ষণ করা হবে ডান পায়েও ততক্ষণ করতে হবে, এবং ততক্ষণে সব আসনে কি করতে হবে, বিশ্রাম নিতে হবে। অর্থাৎ কি বলেছে সেটা বাড়িয়ে আমরা যেরকম বাঁ পায়ে করেছি সেটা আবার কি করব, ডান পায়েও ঠিক বাড়াতে হবে এবং সেটা করতে বলেছে। এরপরে দেখো এর কতগুলো, এই যে আমরা ব্যায়ামটা করব সেটার কতগুলো প্রভাব রয়েছে। অর্থাৎ কি আমাদের শারীরিক গঠনকে কিভাবে সুন্দর করবে এবং সুস্থ রাখবে তার একটা দিক নির্দেশনা কিন্তু এই ব্যায়ামে রয়েছে। দেখো প্রভাবটা, বৃক্ষাসন নিয়মিত অনুশীলন করলে আমাদের কি করবে, কি হবে এবং কিভাবে আমরা সেটাতে অভ্যস্ত হব। দেখো, 1, শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে। তারপরে কি বলেছে, পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, পায়ে জোর পাওয়া যায়, চলাফেরা করার কি থাকে ক্ষমতা বাড়ে। এরপরে কি বলেছে এখানে তোমাদের উরু কোন জায়গায় সেটা দেখিয়ে দিয়েছে। উরুর সংযোগস্থলে স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। কোমরের ও মেরুদণ্ডের শক্তি কি পায়, বৃদ্ধি পায়। হাতে ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়। হাঁটু, কনুই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও গ্রন্থি সবল ও নমনীয় হয়। পায়ের ব্যথার বিশেষ উপকার পাওয়া যায় এবং পায়ের কোনোদিনও কি হতে পারে না, বাত হতে পারে না। অর্থাৎ কি পায়ের ব্যথায় যারা একটু কি মোটাসোটা আছো তারা কি পায়ের যে আমাদের কিন্তু প্রকৃতির সাথে কিন্তু গায়ের একটা নির্দিষ্ট কি আছে, যোগাযোগ রয়েছে। অর্থাৎ আমরা তো সবাই জানি অমাবস্যা আর পূর্ণিমা আসলে কি হয়ে যায়, যাদের একটু গায়ের বাত বলে যে জিনিসটা আছে তাদের কি হাতগুলো ব্যথা হয়ে যায় এবং কি ওই সময় একটু নিজেদের খারাপ লাগে। তখন কি বলেছে দেখো, সেটা কিন্তু কম বেশি সবার ক্ষেত্রেই হয়। যাদের হাত পা কাঁপে, পা দুর্বল, তাদের খুবই উপকার হয়। মেয়েরা তোমাদের কিন্তু অনেক সময় অসুস্থতা বোধ করো, অনেক সময় কি বলতে চাও না। দেখো কি বলেছে, হাত পা অনেকে কি কাঁপে, দিকের সময় হাত কাঁপে, তখন দেখো তোমাদের এই যে দুর্বলতা আছে সেটা কি হবে, তার খুবই উপকার পাবে। রক্তের অত্যাধিক কোলেস্ট্রল থাকার দরুন, অর্থাৎ রক্তের যে চর্বি আছে ওই যে কোলেস্ট্রল থাকার দরুন বা অন্য কোনো কারণে পায়ের ধমনীতে কি থাকে, ধমনীতে যে শক্ত হলদে চর্বি জাতীয় পদার্থ জমে, যাকে কি বলে এতে রোমা বলে, তাকে হয় রোধ হয়। ফলে থ্রম্বোসিস হতে কি পারে না। আমরা এতক্ষণ যে পড়াটা পড়লাম সেটা কি ছিল, আমাদের বৃক্ষাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব। অর্থাৎ কি এই বৃক্ষাসনটা করলে আমাদের শরীরে কি কোন জিনিস কিভাবে ভালো থাকবে এবং আমরা কিভাবে আসলে যোগ ব্যায়াম করলে কিন্তু আমাদের শরীরটা কি অনেক সুন্দর হয় এবং সুস্থ থাকে। কিন্তু
আমরা অনেকজনই কি সময়ের অভাবে সেই কাজটা করতে পারি না। যেহেতু এখন তোমাদের বন্ধ আছে, তোমরা অন্ততপক্ষে ঘরে বসে এই যে কাজটা এখন কিছুটা করতে পারো। পাশাপাশি পড়ালেখার পাশাপাশি যেহেতু আমাদের এখন স্কুল নেই, তখন আমরা কি করতে পারি, এগুলো একটু প্র্যাকটিস করতে পারি। আমরা চলে যাচ্ছি এখন পরবর্তীতে। দেখো তোমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পাঠ 7, অর্ধকূর্ম আসনের ধারণা পদ্ধতি ও প্রভাব। আমরা তো সবাই জানি, দেখো এই যে অর্ধকূর্ম আসনের ধারণা পদ্ধতি, দেখো আমরা সবাই কূর্ম অর্থ তো জানি। কূর্ম অর্থ কি? কচ্ছপ। এই আসনে আসনকারীর দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্ম আসন বলে। হাঁটু গেড়ে বসতে হবে। সেই যে যোগাসনটা করবা সেটা কিভাবে করতে হবে তার একটা কি এখানে চার্ট দেওয়া আছে। দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, অর্থাৎ প্রথমে আমরা জানলাম এই অর্ধকূর্ম আসনটা কি, এটা কার মতো। এখন আমরা কিভাবে করতে হবে সেটার দিকে চলে যাচ্ছি। হাঁটু গেড়ে কি করতে হবে, প্রথমে বসতে হবে। দু হাঁটু আর দু পায়ের পাতা জোড়া থাকবে, নিতম্ব থাকবে গোড়ালির উপর। পায়ের তলার উপর দিকে ফেরানো থাকবে। হাঁটুর উপর আরাম করে পাতা কি করতে হবে, থাকবে। হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে কি করবে, লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। তোমাদের এই যে অংশটা আমি পড়েছি, তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করছো এবং বোঝার চেষ্টা করছো। এখানে কিন্তু তেমন বোঝার একটা জিনিস নাই, তবুও যেটুকু আছে দেখো, তোমরা যদি এগুলো অভ্যস্ত হয়ে যাও তাহলে করতে করতে তাহলে কি হবে, তোমাদের শরীরের গঠনটা অনেক সুন্দর হয়ে যাবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালুয়ার এক হাতের তালুর সঙ্গে লাগিয়ে এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুল জড়িয়ে ধরতে হবে। হাত দুটো দোকানের সঙ্গে লেগে থাকবে। মেরুদণ্ড কি থাকবে, সোজা থাকবে। শরীরের উপরের আঙ্গুল স্পর্শ করতে হবে। তখন দেখাবে যে দেখাবে কিরকম দেখাবে একটা কি মন্দিরের চূড়ার মতো। অর্থাৎ আমাদের মন্দিরের যে সব মন্দিরের চূড়া কিন্তু একই রকমের হয়। এই যে একটা মন্দিরের চূড়ার মতো, এবার অনেক সময় আবার একই রকম হয়, সেটা আমি ভালো করে বলতে পারছি না। তবে মন্দিরের বেশিরভাগ চূড়ায় কিন্তু দেখতে একই রকমের হয়, উপরের অংশটা একই রকমের হয়। এবার হাত সোজা রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো কি করতে হবে, ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এই সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দুই পাশে ও উড়ুতে হালকা চাপ দিয়ে সেদিকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে 30 সেকেন্ড কি করতে হবে, থাকতে হবে। এরপর নিঃশ্বাস নিতে নিতে আগের মতো কি করতে হবে, বসতে হবে। তারপর হাত পা সোজা করে 30 সেকেন্ডে শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে 3 বার করতে হবে। উচ্চ রক্তচাপ আছে এমন রোগীদের এই আসন করা কি নিষেধ। অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ আছে, অর্থাৎ ব্লাড প্রেসার বলে যে জিনিসটা আছে, তাদের কি করতে বলতে এই আসন করতে নিষেধ করেছে। আবার এই আসনগুলো করলে হয় না, এই আসনগুলো করার আগে আমাদের কি করতে হবে, একটু যদি আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। যাদের ক্ষেত্রে একটু ডায়াবেটিস আছে, একটু হাঁপানি আছে, একটু কি তোমার উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কথাগুলো বলা হচ্ছে। আমরা কিন্তু সবাই যে সুস্থ সে কথা বলবো না, আমরা কিন্তু কেউ না কেউ কোনোভাবে কিন্তু অনেকজনে অনেক রকম করে অসুস্থ আছি। দেখো
এরপরে অর্ধকূর্মাসনের প্রভাবটা দেখো। অর্ধকূর্মাসন নিয়মিত অনুশীলন করলে আমাদের কি হবে, শরীর অনেক শিথিল হয়, মেরুদণ্ড সতেজ হয়, পেটের অভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হয়, আসনকারী অনেক বেশি প্রাণশক্তি ও সুস্বাস্থ্য লাভ করে, মস্তিষ্ক শান্ত হয়, যকৃত ভালো থাকে, অজীর্ণ, অম্বল, ক্ষুধা মন্দা, কোষ্ঠকাঠিন্য, এরপরে কি আমসা ইত্যাদি দূর হয়। তারপরে হজম শক্তি কি করে, বাড়ে। পেটের বায়ু থাকলে তাকে হয় প্রকোপ কমে, অর্থাৎ আমরা এগুলো সব জানি, আমাদের এগুলো আর ড্রেসভাবে বলতে হবে না। হাঁপানি আর ডায়াবেটিসের উপকার হয়, পায়ের পেশি ব্যথা ও হাড়ের বাত সারে, কাঁধের পেশির ব্যথা ভালো হয়, পেটের ও নিতম্বের চর্বি কমে, পেট ও উরু পেশি সবল হয়, মন অনেক ধীর, স্থির ও শান্ত হয় এবং সুখ ও দুঃখ সমানভাবে কি করে নিতে পারে। ভাবাবেগ, ভয়ভীতি আর ক্রোধ আলগা হয়, আসনকারীকে আস্তে আস্তে দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে, ভোগ বিলাসের প্রতি উদাসীন করে, যোগীকে তার যোগ সাধনার মনোনিবেশের জন্য প্রস্তুত করে। আমরা এখন পড়েছি কি অর্ধকূর্মাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব। এখন প্রভাবগুলো আমাদের কি কি কাজে লাগে সেটা আমি তোমাদের একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে চলে যাই আমরা এরপরে গরুড় আসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব। অর্থাৎ গরুড় আসনটা কি? এই আসনের দেহভঙ্গি গরুর মতোই কি হয়। এর নাম কি বলেছে? গরুড় আসন। দু পায়ে জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে, ডান হাত কোণের কাছে ভেঙে বা কোণের নিচ দিয়ে নিয়ে কি করতে হবে, গিয়ে ডান হাতের তালু বাঁ হাতে তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বা পা মাটিতে রেখে ডান পা কি করতে হবে, দিয়ে বা পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এই অবস্থায় 30 সেকেন্ড থাকতে হবে। হাত পা কি করতে হবে, বদল করে আসনটি 4 বার অভ্যাস করতে হবে এবং সব আসনে বিশ্রাম নিতে হবে। এরপরে দেখো এর প্রভাবটা। গরুড় আসন নিয়মিত অনুশীলন করলে আমাদের কি কি হয়। দেখো গরুড় আসন আমাদের কি কি হয়, দেখো পায়ে ও হাতের গঠন কি হয়, সুন্দর হওয়ার সাথে সাথে তাদের শক্তি বৃদ্ধি পায়, পায়ে বাত হতে পারে না, পায়ের পেশিতে খিল ধরতে পারে না, উরু নিতম্ব পেটার হাতের উপরের দিকে মজবুত হয়, কি হয়, নিতম্ব, হাঁটু আর গোড়ালি ঘাটের নমনীয়তা বাড়ে, কাঁধ শক্ত হয়ে গিয়ে থাকলেও তা ভালো হয়, বাঁকা মেরুদণ্ড কি হয়, সোজা হয়, ব্রহ্মচর্য রক্ষা করা সহজ হয়, দেহ কি হয়, লম্বা হয়, দেহের ভারসাম্য ঠিক থাকে, কিডনি ভালো থাকে। এই যে আমরা এই যে বইতে গরুড় আসনের যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখেছো তোমরা এখানে এটা কিভাবে করতে হয়, এই ছবি থেকে কিন্তু আমরা কে স্পষ্ট করে বুঝতে পাচ্ছি। অর্থাৎ এক পায়ে দিকে নিতে হবে, ডান পা যদি কি করতে হয়, বা পায়ের উপর থাকে তাহলে উল্টো হাত তখন কি বা হাত কিন্তু ডান হাতের দিকে থাকবে। ঠিক এরকম আমাদের কি বা পা যদি কি থাকে উল্টো থেকে ঘোরানো হয়, ঠিক ডান হাতটা কি হবে, এরকম করে উল্টো দিকে ঘোরানো থাকবে। অর্থাৎ এই যে আমাদের এক একটা আসন রয়েছে, এই এক একটা আসন করলে আমাদের কি কি হয়, কেমন করে আমরা করতে পারি এবং আমাদের শরীরে কোন অংশগুলো কি কাজে লাগবে
এবং আমরা কোন কোন রোগ থেকে উপকার পাবো তা কিন্তু সমস্তভাবে এখানে তোমাদেরকে দেয়া হয়ে গেছে। চলো আমরা পরবর্তীতে চলে যাই। এরপরে যে আসনটা আছে সেটার নাম কি? হলাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব। চলো আমরা একটু ধারণা নিই। হল শব্দের অর্থ কি? নাঙ্গল। এই আসনে দেহভঙ্গি অনেকটা হলের অর্থাৎ নাঙ্গলের মতো দেখায় বলে একে বলে কি? হলাসন বলে। পা দুটো সোজা করে কি করতে হবে? চিত হয়ে শুয়ে পড়তে হবে। কি বলেছে দেখো, এই আসনটা আমরা একটু আগে যেটা পড়েছি সেটা কি? হলাসন কাকে বলে বা হল শব্দের অর্থ। এই যে ছোট ছোট লাইনগুলো আছে এগুলো কিন্তু আমাদের কিন্তু নৈবিত্তিকে খুবই দরকার হয়। আর আমাদের ছোট 1 নম্বরের সৃজনশীল প্রশ্নে যে 1 নম্বরটা আছে সেটা তো ধরতে গেলে আমাদেরকে ছোট 1 লাইনে করে লিখতে হয়। সেজন্য কি করতে হয়? এই যে এই অর্থ কাকে বলে এই জিনিসটা কিন্তু আমাদের 1 নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পা দুটো সোজা করে চিত হয়ে শুয়ে পড়তে হবে। উড়ু হাঁটু ও পায়ের পাতা জোড়া থাকবে। হাত দুটো কি করতে হবে? সোজা করে শরীরের দুই পাশে রাখতে হবে। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো জোড়া ও সোজা অবস্থায় আস্তে আস্তে উপরে তুলতে হবে এবং মাথার পেছনে যতদূর সম্ভব দূরে নিতে হবে যেন পায়ের আঙ্গুলগুলো কি মাটির স্পর্শ করতে পারে। অর্থাৎ তোমাকে কি বলেছে দেখো, পা দুটি কি করবে? তুমি কি করবে? সোজা করে চিত হয়ে অর্থাৎ শুয়ে পড়তে হবে। সোজা করে চিত, তারপরে পুরো হাঁটু এবং পায়ের পাতা কি করতে হবে? জোড়া থাকবে। অর্থাৎ এখানে যেরকম করে আছে দেখো, ঠিক এখানে আছে তোমার কাঁধটা কি আছে? মাথাটা নিচের দিকে আছে আর হাতটা কি উল্টো দিকে আছে এবং পাটা কি উপর দিকে আছে। সেরকম কি বলেছে দেখো। তারপরে আস্তে আস্তে কি করতে হবে? উপরে তুলতে হবে এবং মাথার পেছনে যতদূর সম্ভব দূরে নিতে হবে যেন পায়ের আঙ্গুলগুলি কি করে? মাটি স্পর্শ করতে পারে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থেকে এই অবস্থায় 30 সেকেন্ড কি করতে থাকতে হবে। এরপর আস্তে আস্তে পা নামিয়ে আগের অবস্থায় ফিরে যেতে হবে এবং শবাসনে অর্থাৎ 30 সেকেন্ড কি করতে হবে? বিশ্রাম নিতে হবে। এভাবে আসনটি 3 বার অনুশীলন করতে হবে। যাদের আমাশয়, হৃদরোগ, উচ্চ রক্তচাপ আছে এবং যাদের স্পৃহা যকৃৎ অস্বাভাবিকভাবে বড় তাদের আসনটি করা উচিত নয়। অর্থাৎ কি বলেছে দেখো, যাদের এই রোগগুলো রয়েছে এই আসনটি তোমাকে কয়বার অনুশীলন করতে বলেছে? আস্তে আস্তে 3 বার করে তোমাকে কি করতে বলেছে? অনুশীলন করতে বলেছে। তোমাকে এগুলো করার সময় তোমাকে কয় সেকেন্ড থাকতে বলেছে? 30 সেকেন্ড। আর কয় সেকেন্ড বিশ্রাম নিতে বলেছে? 30 সেকেন্ড কিন্তু আমাদের কি করতে বলেছে? বিশ্রাম নিতে বলেছে। এই যে আমাদের কতগুলো অসুখের বলেছে, নাম বলেছে কি 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 অসুখগুলো দেখো, আমাশা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্প্লেহা, তারপরে কি বল যকৃৎ, এগুলো কি আছে তাদের কিন্তু এই আসনটি করতে কি করেছে? নিষেধ করতে বলেছে। তাদের জন্য এই আসনটি করা উচিত নয়। আমরা এখন হল আসনের প্রভাবে চলে যাচ্ছি। অর্থাৎ এই আসনটা করলে আমরা কিভাবে সুস্থ থাকবো, কোন কোন রোগ থেকে উপকার পাবো সে আসনটা দেখো। হলাসন নিয়মিত অনুশীলন করলে অর্থাৎ প্রতিদিন অনুশীলন করলে আমাদের কি কি হবে? মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে। এই যে আসনটা আমাদের কি মেরুদণ্ড সুস্থ নমনীয় করে তোলে। মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা কি থাকে? বজায় থাকে। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র ও মেরুদণ্ডের দুপাশে বেশি সতেজ ও সক্রিয় হয়। কোষ্ঠবদ্ধতা অর্থাৎ আমাদের যে পেটের সমস্যা আছে, কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, পেট ফাঁপা প্রভৃতি পেটের যাবতীয় রোগ দূর হয়। স্প্লেহা, যকৃৎ
মূত্রাশয় প্রভৃতির কর্মক্ষমতা বৃদ্ধি করে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল প্রভৃতি গ্রন্থি সবল ও সক্রিয় হয়। পেট, কোমর ও নিতম্বের কি করে মেদ কমিয়ে দেহকে সুঠাম ও সুন্দর করে গড়ে তোলে। ডায়াবেটিস, বাত ও সাইটিকা কোনোদিনই হতে পারে না। পিঠে ব্যথা থাকলে তা কি হয়, দূর হয়। তারপরে কি আছে, যাদের কাঁধ শক্ত হয়ে গেছে তাদের উপকার হয়। অর্থাৎ এই আসনটা করলে আমরা কি কি রোগ থেকে উপকার পাবো, আর কোন রোগগুলো থাকলে কি করতে পারবে না, এই আসনটা করা যাবে না, তা কিন্তু এখানে রয়েছে। আর আমরা অসুবিধার চেয়ে কিন্তু যোগ ব্যায়াম করলে কিন্তু আমাদের অনেক সুবিধাটা বেশি হয়। আমরা সবাই জানি সেটা, কিন্তু জানলে কি হবে, আমরা তো সেটা কাজে লাগাতে পারি না। আমরা কি করি, অনেক সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, অনেক সময় কি করি চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি, সংসার, এইগুলো করতে করতে আমাদের কি সময়টা অনেক চলে যায়, যার পরিপ্রেক্ষিতে আমাদের কি মানে এই যে গুরুত্বপূর্ণ আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হয় না। যেহেতু এখন তোমাদের বন্ধ রয়েছে, তোমরা যদি আস্তে আস্তে, আমরা আজকে 5 মিনিট করলাম, কালকে 10 মিনিট করলাম, পরশু এরকম করে আমাদের যে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্যই উপকার হবে। আর আমাদের এখন যে ওষুধটা, অর্থাৎ যে ভাইরাসটা আছে, সেটা আমরা কতদিনে যে কেটে উঠতে পারবো তার কোনো কি নিশ্চয়তা নেই। সেজন্য তোমাদের কি করতে হবে, এই যে টিচাররা যা পড়াচ্ছে সেগুলো একটা খাতায় সুন্দরভাবে লিখে ফেলতে হবে, এবং নিজেদের একটু বাসায় কি করতে হবে, পরিশ্রম করতে হবে। স্কুলে আসতে নিশ্চয়ই তোমরা কি আরো একটু উপকৃত হতে, কিন্তু এই যে ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করো, সেটাতেও কিন্তু তোমরা অনেক উপকার পাবে। মেয়েরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দর থাকো। এই যে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি কি করছি, আজকে তোমাদের ক্লাসটা শেষ করলাম।